ছাত্র জনতার অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ বললেন ফখরুল। আওয়ামী লীগ পুনর্বাসনে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ রিজভির। জাতীয় নাগরিক পার্টির খসড়া গঠনতন্ত্রের অনুমোদন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে আগামী রোববার। দিল্লির কাছ থেকে পানির ন্যায্য ভাগ মেলেনি কখনোই, বলছেন গবেষকরা। ফারাক্কা চুক্তি নবায়নে ক্ষয়ক্ষতির তথ্য সামনে আনার পরামর্শ। এবং অষ্টম দিনের মতো ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত, বাড়ছে প্রাণহানি। সাম্রাজ্যবাদী শক্তির পতন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে। এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ষড়যন্ত্র করছে ভারত। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় দেশের ক্রীড়াঙ্গনকে দলমতের ঊর্ধ্বে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামন্ত্রী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে, সেখানে যেন আবার দলমত ভাগাভাগি না করা হয়, দলমত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। এদিকে পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহেরকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি অভিযোগ করেন, লন্ডনে বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা পালিয়ে গেছেন আর যারা বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। রিজভী আরও বলেন, দেশের 18 কোটি মানুষই ঠিক করবে আগামীতে কারা দেশ শাসন করবে। এই দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়েছে। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, নিবন্ধন পেতে আগামী রোববার নির্বাচন কমিশনে আবেদন করা হবে। খসড়া গঠনতন্ত্র মতে পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন কাউন্সিলের মাধ্যমে। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। মেয়াদের সবশেষ 90 দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য কমিশনের 18টি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নযোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, গত 16 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত 50 বছরে ক্ষয়ক্ষতির বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত সামনে রেখে ফারাক্কা চুক্তি নবায়নের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ ও গবেষকরা। তারা বলেন, ভারত কখনো চুক্তি অনুসারে পানি দেয়নি, সুতরাং ভবিষ্যতের যে কোনো পদক্ষেপের পূর্বে তিক্ত অভিজ্ঞতা মাথায় রাখতে হবে। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের সহায়তায় উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের শেষ কিস্তি আজ।
বাংলাদেশের আপত্তি সত্ত্বেও কলকাতা বন্দরের নাব্য বৃদ্ধির কারণ দেখিয়ে 1975 সালের 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধের সব ফিডার চালু করে ভারত। এরপর পেরিয়েছে 50 বছর, হয়েছে ফারাক্কা চুক্তি, কিন্তু পানির ন্যায্য হিসাব বুঝে পেতে নানা কাঠখড় পোহাতে হচ্ছে বাংলাদেশকে। প্রতি সেকেন্ডে 1,20,000 কিউসেক পানির বিপরীতে বাংলাদেশ পাচ্ছে মাত্র 50,000 কিউসেক। শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে নেয় ভারত, যার প্রভাবে পদ্মায় জেগেছে চর, শুকিয়ে মৃত প্রায় পদ্মার উৎস থেকে সৃষ্ট বেশ কয়েকটি নদ নদী। এতে করে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে বাংলাদেশ। খরালির সময় তো তখন তো খরা, তখন তো পানিই থাকে না, তখন আমরা আবাদ করা পারতেছি না। যখন এই যে পানির দরকার তখন আমরা পানি পাই না, আর বন্যার সময় প্রচুর বন্যা হয়, তাতে আমাদের আবাদের খুব ক্ষতি হয়। এখন তো বন্যার পানি টানি ছাড়িয়ে দিছে, আমরা কিভাবে চলবো? ফারাক্কার কারণে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পে পানি ঘাটতি, এতে ব্যাহত হচ্ছে 65% এলাকার সেচ কার্যক্রম। উজানের স্বাদু পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছে। ডাটা এক্সচেঞ্জ এটা কিন্তু আমরা পাওয়ার চুক্তির একটা শর্ত, এটা আমরা পাচ্ছি না। ফলে আমাদের দেশে হঠাৎ করেই ফ্লাশ ফ্লাড হচ্ছে, কিংবা হঠাৎ করেই বড় ধরনের ফ্লাড হয়ে যাচ্ছে, আর ড্রাই সিজনে পানি পাচ্ছি না। কিন্তু ড্রাই সিজনেও পানি দেওয়ার কথা ছিল, কিন্তু ওনাদের স্বার্থের কারণে ওই পানিটা ওনাদের কাজে ব্যবহার করছে। পরিবেশবিদরা বলছেন ফারাক্কা বাঁধের কারণে দেশের নদীতে পানি কম। নদী মেরে ফেলার এমন চেষ্টাকে প্রকৃতি বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেন তারা। যখন পানি স্বল্পতা তৈরি হয় তখন ফারাক্কা এবং নিচের দিকে প্রায় 20টিরও বেশি জেলা এই খরাময়তার দিকে থাকে, অর্থাৎ এই অঞ্চলের নদীগুলো শুকিয়ে যায়। ফলে নদী বর্ধিত যেই অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মানুষের জীবিকা, বায়োডাইভার্সিটি, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ধরনের প্রবলেমগুলো আছে, যে ধরনের ডাটাগুলো আছে, কি কি ক্ষতির সম্মুখীন হয়েছি, এইগুলোকে হাইলাইট করে আমাদের ডিপ্লোমেসিতে নিয়ে আসা, যে গত 50 বছর চুক্তি থাকার পরেও এই ক্ষতিগুলো হয়েছে, এগ্রিকালচারাল সেক্টরে এটা হয়েছে, আমাদের নৌ পরিবহন কিংবা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটা হয়েছে। ভারত একতরফাভাবে পানি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ ক্রমাগত বিপদে পড়ছে বলেও জানান এই দুই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। সরবরাহের ঘাটতি না থাকলেও রাজধানীর বাজারে চড়া সবজির দাম। বরাবরের মতোই আকাশ ছোঁয়া মাছের দাম, আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000-এ। তবে ডজনে 10 টাকা কমেছে ডিমের দাম। এমন পরিস্থিতিতে বাজারে শক্ত নজরদারি চান ভোক্তারা। সপ্তাহের বাজার পরিস্থিতি থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। সবে তো গেল ঈদ, তারপর প্রকৃতি জুড়েই বৃষ্টি স্নাত আষাঢ়। এমন পরিস্থিতিতে নিত্য বাজারে বেড়ে গেছে সব পণ্যের দাম। কিন্তু এবারের বর্ষায় নিত্য পণ্যের বাজারে কতখানি প্রভাব ফেলেছে তার উত্তরই জানার চেষ্টা। প্রতি বর্ষায় কাঁচামরিচের দাম 300 ছাড়িয়ে যায়, তবে এবারের চিত্র পুরোটাই ভিন্ন। প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা দরে। কাঁচামরিচ আর শসা বাদে অন্য সব সবজির দাম বেড়েছে, তবে তুলনামূলক কম। অন্য সময় থাকে কাঁচামরিচ 300-400 টাকা থাকে, এবছর 100 টাকা এবার মরিচের দাম। অন্য মাসে থাকে মোটামুটি আপনার কেজি 300-350 টাকা, এবছর 200-250 টাকা। শসা 50 টাকা 60 টাকা কেজি, কাঁচামরিচের দাম কমই আছে, 100 টাকা 120 টাকা। ডিমের সরবরাহেও ঘাটতি নেই, তাই গেল সপ্তাহ থেকে ডজনে অন্তত 10 টাকা কমেছে। বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। এদিকে ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সোনালী মুরগির দাম। আগে থেকে সপ্তাহে অনেক বাড়তি দাম। ব্রয়লার মুরগি আগের দামই আছে, আর দেশিটা কমছে 30-40 টাকা, আর সোনালী কক 60 টাকা বাড়ছে। গত বছর যেমন দাম বাড়তি ছিল বৃষ্টির কারণে, এবার অনেকটা কম তুলনামূলক অনেক। যেমন এবার কাছে 120 টাকা 115 টাকা ডজন বিক্রি করতেছে, এরকম হয় না আগে কখনো। আর মাছের বাজার বরাবরের মতোই চড়া। বিশেষ করে ইলিশের দাম যেন আকাশ ছোঁয়া। প্রতি কেজি বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 পর্যন্ত। যারা মাছ কিনে ক্রেতা, এরা আপনার খুব অবজেকশন দিতেছে মাছের দাম এত বেশি কেন। কেজি বিক্রি করছে আজকে আপনার হলো 2400, 2500, 2600। শোল মাছ 900 টাকা কেজি, 800 টাকা কেজি, টাকি মাছ 450 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, মাগুর মাছ 800 টাকা কেজি। বাজার নিয়ন্ত্রণে নজরদারি না থাকায় কোনো কারণ ছাড়াই বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন ক্রেতারা। বাজার মনে হয় একটু বাড়ছেই, ঈদের আগে বেশ কম ছিল। বিভিন্ন গ্রুপে রাজধানীর এবং দেশের বিভিন্ন জায়গার যে মার্কেটগুলো আছে ওইখানে যদি তারা টিম করে মনিটরগুলো করতে থাকে তাহলে আমার মনে হয় বাজার দরটা নিয়ন্ত্রণে থাকবে। তবে গেল বর্ষা মৌসুমের তুলনায় এবারের দাম নিয়ে স্বস্তির কথাও জানান তারা।
মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। পরমাণু প্রকল্প এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসবে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন। এদিকে তেহরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসসহ সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। অন্যদিকে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত সহ আহত হয়েছে 7 জন। ওদিকে ইরান ইসরায়েল ইস্যুতে সামরিক হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে এক অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়েছে। এমন উত্তেজনার মুহূর্তে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ন্ত্রণে আনা। এদিকে 8ম দিনের মতো অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। রাতভর ইরান জুড়ে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসসহ সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এছাড়া সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরান। যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল নিউজ। ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার সকালে ইসরায়েলের দক্ষিণের বীরশেবার শহরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের আগাম সতর্ক বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে বলে জানা যায়। এতে শহরটির বেশ কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতির পাশাপাশি 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এছাড়াও এতে একটি সাইবার ও গোয়েন্দা কমপ্লেক্স ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকোরোভা বলেন, এ পরিস্থিতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপ হবে অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ, যা নেতিবাচক পরিণতি নিয়ে আসবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। যুদ্ধবাজ মনোবৃত্তির কারণে মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েল যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না বলেও মত দিয়েছেন তারা। দেশ দুটির যুদ্ধের সামর্থ্য ও অস্ত্র পরীক্ষা নিরীক্ষার কৌশল হিসেবেই আমেরিকা এই যুদ্ধ বাঁধিয়েছে বলেও বিশ্লেষণ তাদের। এদিকে যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের ইঙ্গিত দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রেজা খানের রিপোর্ট। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, চীন জানে মহাশক্তিগুলো যুদ্ধের কারণে ধ্বংস হয়। একই মত বাংলাদেশের সচেতন মানুষেরও। যুদ্ধের মনোবৃত্তি থেকে বেরিয়ে না এলে আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস অনিবার্য বলে মনে করেন তারা। যুদ্ধবাজাররা তো সবসময় ধ্বংস, যুদ্ধ মানে তো ধ্বংস। সব মুসলিম দেশগুলো যদি এগিয়ে আসে তাহলে ইরান একটু শক্তিশালী হবে। আমেরিকা এবং ইসরায়েল এটা ধ্বংস হবে একসময়। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ বড় সংঘাতে রূপ নেবে না বলে মনে করেন কবি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু সালেহ। এই যুদ্ধ কিছুই না, এই যুদ্ধ থাকবে এবং চলতে থাকবে। বিশাল আকার আয়োজনের হুমকি ধামকি গর্জনের মধ্যে চলছে, এটা বেশি দিন থাকবে না। সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্য সংকট জিয়ে রেখেছে বলেও মত দেন তিনি। আমেরিকা বা যারা অস্ত্র বিক্রি করে তারা দেখছে যে এই ইরানের কাছে কত রকমের বোমা আছে, কত রকমের বোমারু বিমান আছে, তার শক্তি কত এবং তারা কি কি ব্যবহার করেছে, এইটা একটু দেখা দরকার। এবং এটা দেখার জন্য রুশকে দিয়েছে ইসরায়েলকে। আর পারমাণবিক বোমার অজুহাতে যেভাবে ইরাককে ধ্বংস করা হয়েছিল, একই কায়দায় সাম্রাজ্যবাদী শক্তি ইরানকে নিঃশেষ করতে চায় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট লেখক নজমুল হক নান্নু। এই যে একটা অজুহাত যে ইরানে আণবিক বোমা আছে বা তারা আণবিক বোমা বানিয়ে ফেলেছে, কিন্তু পরমাণু শক্তি তো শুধুমাত্র আণবিক বোমা বানানোর জন্য নয়, আক্রমণ করে তছনছ করে ইরাকের হাজার হাজার বছরের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে
সেখানে তারা কোথাও পরমাণু বোমা পায়নি। ইতিহাসের রায় অনুযায়ী সাম্রাজ্যবাদী শক্তির পতন অনিবার্য বলেও মত দেন তিনি। স্পার্টাকাসের সময় থেকে আমরা দেখে আসছি টিকে থাকেনি। ফরাসি বিপ্লব হয়েছে, সেখানে কি টিকে ছিল? ষোড়শই টিকে থাকেনি। পৃথিবীর ইতিহাসে হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো, চিয়াং কাই শেক কেউ টিকে থাকতে পারেনি। সুতরাং আমরা আশা করি যে এরা কেউ টিকে থাকতে পারবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ইরানে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করেন মুসল্লিরা। এ সময় সংগঠনগুলোর নেতারা বলেছেন, ইহুদিরা পরিকল্পিতভাবে মুসলিম নিধনে নেমেছে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশগুলোকে বলতে চাই, ইরানের সার্বভৌমত্বের পক্ষে আপনাদেরকে যদি না দাঁড়ান, আপনাদের সার্বভৌমত্ব থাকবে না। ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। ইরান এবং ইসরায়েল ইতিহাসে যা ঘটনায় তা ঘটেছে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে। নির্বিচার হত্যাকাণ্ড ও গণতন্ত্র ধ্বংসের দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেয় সংগঠনটি। বিকেলে মিরপুর বাংলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতারা দ্রুত নির্বাচনের দাবি জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিগত 16 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে গুম, খুন এবং জুলাই আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। এতে পল্লবী, রূপনগর, শাহ আলী, দারুসালাম থানা ছাত্রদলের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের বিপ্লবের মাধ্যমে সরকারের পতন হয়েছে, কিন্তু আজ 9 মাস প্রায় শেষ হয়ে গিয়েছে, এই পর্যন্ত তাদের কোনো বিচার হয় নাই। আমরা দীর্ঘ সময় রাজপথ আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, আমরা কখনো শেখ হাসিনার কাছে আমরা নত হইনি। আগামী দিনে যদি হাসিনার দ্রুত বিচার না হয়, আমরা ছাত্রদল রাজপথে আসি, আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। বিক্ষোভ মিছিলটি বাংলা কলেজের সামনে থেকে শুরু হয়ে মিরপুর 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেট 2 নম্বর স্টেডিয়াম হয়ে প্রশিকে মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান। যারা খুনি হাসিনার সময় ছাত্র জনতার উপর এবং বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে, তারা এখনো বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। আমি দোষকদের দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের দৃষ্টান্ত বিরাট বিচার না হয়, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম ঢাকা সহ সারা বাংলাদেশের ছাত্রদল রাজপথে থাকবো। রক্ত দেওয়া আমাদের শিরায় শিরায় প্রভাবিত হয়েছে। আমরা রক্ত দিতে ভয় করি না, আমরা ন্যায়ের জন্য প্রতিনিয়ত রক্ত দিতে প্রস্তুত থাকি। এই সময় জনগণের কাছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তারা। ভোটের অধিকার ফিরিয়ে দিন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দিন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চরম বিপাকে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও অগ্রগতি নেই কোনো প্রত্যাবাসনে। অন্যদিকে রোহিঙ্গারাও করছে মানবতার জীবনযাপন। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব, নিরাপত্তা ও ন্যায় বিচার পেলে স্বদেশে ফিরতে চান তারা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নিজ দেশের সেনাবাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি এসেছে 2017 সালে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে বসবাস করছেন তারা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করছে সরকার। মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও ফেরত পাঠানো যায়নি একজনকেও। তবে নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা। উখিয়া টেকনাফের স্থানীয়দের চেয়ে এখন রোহিঙ্গারাই সংখ্যাগরিষ্ঠ, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। আমরা উখিয়া টেকনাফে প্রায় 5 লক্ষ লোক, কিন্তু রোহিঙ্গা হচ্ছে 12 লক্ষ। তাহলে আমাদের 2 গুণের চাইতে আরো অধিক তারা যে কোনো মুহূর্তে আমাদের উপরে ক্ষিপ্ত হবে। রোহিঙ্গাদের সম্মানের সাথে প্রত্যাবাসন করতে সরকার কাজ করছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। যারা মিয়ানমার থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা সম্মানের সাথে প্রত্যাবাসন করতে চাই, এবং সেই নিরিখে আমাদের সরকারের সমস্ত অর্গানাইজেশনগুলো কাজ করছে। আমরা বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাইলেটারালি এবং ট্রাইলেটারালি মিয়ানমারের সাথে এবং অন্য তৃতীয় দেশের সাথেও এঙ্গেজড রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত 1,80,000 জনকে নিজেদের নাগরিক হিসেবে চূড়ান্ত করেছে মিয়ানমার। তাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো শুরু হয়নি সেই কার্যক্রম। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এশিয়া কাপ আর্চারি লেগ 2-তে রিকার্ভ পুরুষ এককে জাপানের মিয়াতা গাতুকে 6-4 সেট হারিয়ে সোনা জিতলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। শুক্রবার সিঙ্গাপুরে প্রতিযোগিতায় প্রথম সেটে 28-27 পয়েন্টে পাকুতোকে পরাস্ত করেন আলিফ। পরের সেটে আলিফ করেন 29 এবং পাকুতোর পয়েন্ট হয় 28। এর অবশ্য পরের 2টি সেট জিতে খেলায় পাকুতো, তবে পঞ্চম ও শেষ সেটে 29-26 পয়েন্টে গাকুতোকে হারিয়ে সোনা জিতেন আলিফ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ছাত্র জনতার অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ বললেন ফখরুল। আওয়ামী লীগ পুনর্বাসনে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ রিজভির। জাতীয় নাগরিক পার্টির খসড়া গঠনতন্ত্রের অনুমোদন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে আগামী রোববার। দিল্লির কাছ থেকে পানির ন্যায্য ভাগ মেলেনি কখনোই, বলছেন গবেষকরা। ফারাক্কা চুক্তি নবায়নে ক্ষয়ক্ষতির তথ্য সামনে আনার পরামর্শ। এবং অষ্টম দিনের মতো ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত, বাড়ছে প্রাণহানি। সাম্রাজ্যবাদী শক্তির পতন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।